ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। সামরিক এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে চালানো বিরল এই হামলায় এখনো পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নাগরিকের মৃত্যু ও ৪৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের এই হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা উল্লেখ করে পাকিস্তান বলছে, আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের এই হামলা যুদ্ধের শামিল। পাকিস্তানি সেনাবাহিনী বলেছে তারা সময় মতো এই হামলার জবাব দেবে। তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে। যদিও এর মধ্যে পাকিস্তানের পাল্টা হামলায় ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন সাধারণ মানুষের মৃত্যু ও 32 জন আহত হওয়ার তথ্য মিলেছে। এমন প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে তারা চায় দুই দেশেই সর্বোচ্চ সংযম বজায় রাখুক। তবে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই দেশের 36 জন সাধারণ মানুষের প্রাণ যাওয়ায় এবার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পারমাণবিক শক্তিধর এই দুই দেশ আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সত্যি কি তবে রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিনের পর এবার দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বাজতে যাচ্ছে? যদি তাই হয় তবে বিশ্ব কি সেই সামরিক সংঘাতে ভার বহন করতে পারবে? সব মিলিয়ে ভারত পাকিস্তানের এই উত্তেজনা কেমন প্রভাব ফেলতে যাচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত SM রাশেদ আহমেদ চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন এবং আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাহিদ এজাজ, যুদ্ধের দামামা বাজছে ভারত পাকিস্তানের এবং এই পুরো সাবকন্টিনেন্টে আসলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় ভারত এবং পাকিস্তান সত্যি কি তাহলে তাদের সেই যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি কিনা? আবার অনেক বিশ্লেষকরাই বলবার চেষ্টা করছেন বা তাদের মতে এখনো পর্যন্ত হতে পারে এটি শুধুই সার্জিক্যাল স্ট্রাইক। এখন আসলে যে পরিস্থিতি আমরা দেখছি সেখানে আর সার্জিক্যাল স্ট্রাইক বলার সুযোগ আছে নাকি সত্যি আসলে আমরা যুদ্ধই দেখতে যাচ্ছি? ধন্যবাদ। যেটা আপনি আলোচনার সূত্রপাত করলেন এবং বেশ কয়েকটা খবর আপনারা দেখিয়েছেন যে 22 তারিখ যে পেহেলগামে যে টেরর অ্যাটাকটা হয়েছিল ওইটা রিটালিয়েশন হিসেবে ভারত বলছে যে আজকে যে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো আপনার নিশ্চয় মনে আছে যে 22 তারিখের হামলার পর কিন্তু টানা 5-7 দিন পাল্টা দুপক্ষগুলোর মধ্যে গোলাগুলি চলেছিল। তারপর মোদি স্পেশাল একটা মিটিং করে সার্ভিসেস চিফ, ডিফেন্স মিনিস্টার এবং NSAর সাথে মিটিং করে অপারেশনাল ফ্রিডম দিয়েছিল এবং যুদ্ধ লাগে লাগে এমন একটা অবস্থা। তারপর যতই সময় গড়াচ্ছিল হয়তো আমরাও বলছিলাম যে না, সর্বাত্মক যুদ্ধ যে পুরোদমে যুদ্ধ সেটা নাও হতে পারে বা সেদিকে যাবে না, কারণ আমরা জানি যে রাশিয়া, ইউক্রেন ওয়ার, মিডল ইস্ট সব মিলে যে ক্রাইসিসে আছে। কিন্তু হঠাৎ করে কাল রাতের যে হামলা অপারেশন সিঁদুর, সেটার পর নতুন করে এই আশঙ্কাটা, উদ্বেগটা বড় করে হয়ে দেখা দিয়েছে যে একটা সর্বাত্মক পাকিস্তান ভারত যুদ্ধের দিকে যায় কিনা। বিশেষ করে মিসাইল হামলা তারা করেছে এবং ব্রিফিংয়ে ভারত যেটা বলছে যে 22 তারিখের পেহেলগামের হামলার যে সমুচিত জবাব তারা পাকিস্তানকে দিয়েছে। জয়েশে মোহাম্মদ, লস্করে তৈয়বা সহ একাধিক জঙ্গি সংগঠনের আস্তানায় তারা অন্তত বলছে সেভাবে টার্গেটেড অ্যাটাক। আবার পাকিস্তানের পক্ষ থেকে অন্য কথা বলা হচ্ছে বেসামরিক লোকজন, নিরপরাধ লোকজনের মৃত্যু। আবার পাল্টা আঘাত হিসেবে পাকিস্তান 3টি দাসল রাফালে সহ অন্তত 5টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করার দাবি করছে, আর ভারত সেটাকে 3 বলছে। এরপর হতাহতের ঘটনাটা আছে। তো সব মিলিয়ে আজ সারাদিন যেভাবে গেছে সর্বাত্মক যুদ্ধ হয় এমন একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। একটু অনুষ্ঠান শুরু করার আগে যে আপনার সাথে যেটা বলছিলাম যে ফুল স্কেল যুদ্ধে যাবে কিনা, ভারতীয় কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা হয়েছিল সন্ধ্যায়, তখন তাদের যুক্তি হচ্ছে এটা আরও এসকালেট করতে পারে দুই পক্ষই। কারণ আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তিনি সমুচিত শিক্ষা দেওয়ার কথা বলেছেন। ভারতের NSA আবার বলছেন যে পাল্টা জবাব দেওয়া হবে। তো গত 24 ঘন্টায় যা যা ঘটেছে তার থেকে কিন্তু এই সংঘাতটা মাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু ফুল স্কেল ওয়ারে যাবে কিনা সেটা যে হতেও পারে, নাও হতে পারে, এটা প্রেডিক্ট করাটা খুব মুশকিল। এই সংঘাত শুধুই সার্জিক্যাল স্ট্রাইকের পর্যায়ে আছে কি আপনি সেটি মনে করেন? সার্জিক্যাল স্ট্রাইক আপনি এইভাবে বলবেন যে তারা তো বলছে টার্গেটেড অ্যাটাক এবং ধরে ধরে তারা কিছু জায়গার কথা বলেছে। বিশেষ করে বিক্রম মিশ্রি আজ সকালে যে ব্রিফিংটা করেছেন ওনারা বলছেন যে খুব ক্যাটাগরিক্যালি কোথায় কোথায় হামলা হচ্ছে। এখন সার্জিক্যাল স্ট্রাইক আপনি বলছেন, আবার
এমনও বলা হয়েছে লাহোরের কাছে মুরদিকে যে মারজাক তৈবাতে ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে সেটা কিন্তু পেহেলগাম না, সেটা হচ্ছে নিশ্চয় মনে আছে 26/11 মুম্বাইয়ে যে সন্ত্রাসীদের হামলা হয়েছিল, আজমল কাসাব নিশ্চয় আমরা নাম জানি, তো সেখানে হয়েছে। তো আবার ধরেন শিয়ালকোটের যে সার্জিক্যাল ক্যাম্পে, সেটা হলো ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 6 কিলোমিটার ভিতরে। তো এছাড়া মেমুনাজায়া ক্যাম্পের কথা বলেছে, এগুলো হিজবুলের শিবির। তো সার্জিক্যাল স্ট্রাইক বলা হচ্ছে 9টা জায়গায় হামলা হয়েছে। তো এখন এই হামলার তো পাল্টা জবাব পাকিস্তানও দিয়েছে। তো সেজন্যই বলছি যে এই 22 তারিখের পরে গোলাগুলি সীমান্তের কাছাকাছি হতো, কিন্তু গতকাল রাত 1টার পরে যেটা 25 মিনিটের হামলা অপারেশন সিন্ধু, সেটা কিন্তু খুব টার্গেটেড জায়গাগুলোতে হামলা হয়েছে এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দিয়েছে এবং পাকিস্তান আরও বলছে সমুচিত জবাব দিবে এবং আর্মিকে, সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম ভারত যেটা অপারেশন ফ্রিডমের কথা বলছিল। তো দুই পক্ষে মোটামুটি এমন একটা অবস্থানে গেছে যে প্রতিঘাত বা পাল্টা জবাব দেওয়া। তো সেই জায়গা থেকে এটা যদি এসক্যালেট করে আরও বাড়তে থাকে, খুব অবাক হওয়ার কিছু নাই। কিন্তু ফুল স্কেল ওয়ার বলতে তো শুধু এরকম আকাশপথে না, সেটা স্থলপথে এবং নানান পরিসরে হতে পারে। তো সেটি আমার মনে হয় কি আরও 1-2 দিন দেখার আছে যে এটার করার পর যে ধরেন শুরুটা করলো অপারেশন সিন্দুর, পাকিস্তানের পাল্টা জবাব দিল, তারপর ভারত বা পাকিস্তান কোন পক্ষ এগিয়ে আসছে। তো এক পক্ষ করলে অন্য পক্ষ কিন্তু থেমে থাকবে না, এটার ইঙ্গিত কিন্তু আমরা গত 24 ঘন্টায় পেয়েছি। ডক্টর আমেনা হোসেন, এই যে দুটো প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান, কাশ্মীর নিয়ে তাদের এই সংকটে শুরু 1947 সাল থেকেই দীর্ঘদিনের তাদের এই সংঘাতের ইতিহাস আছে। এই যে এখন আসলে বা গত রাতের যে ঘটনার কথা আমরা বলছি, সেটি আসলে এই মুহূর্তে পুরো এশিয়াকে কিংবা ভারত পাকিস্তানকে বিশেষ করে একটি বিপজ্জনক অবস্থানে ঠেলে দিচ্ছে কিনা? না দেখুন, এটা তো অবশ্যই ঠেলে দিয়েছে, এখানে তো এটাতে কোনো সন্দেহ নেই যে এটা ঠেলে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, ধরেন কাশ্মীর যে সমস্যাটা আজকে 75 বছর হয়ে গেল, সেটা কিন্তু কোনো সমাধান নেই এবং সেটা সমাধানের আমরা কোনো সামনে পথও দেখছি না বা আমাদের কোনো আশাও নেই। বাট যে জিনিসটা হয়েছিল কাশ্মীরে, এক ধরনের একটা স্ট্যাটাস কো পজিশন মেনটেন করা হতো এবং কাশ্মীরের একটা স্পেশাল স্ট্যাটাস ছিল, যেটা ভারতের কনস্টিটিউশনের মাধ্যমে গ্যারান্টিড ছিল আর্টিকেল 370, আর্টিকেল 370 দ্বারা, যেটা মাধ্যমে কাশ্মীরিদের কিছু বিশেষ অধিকার ছিল এবং বাইরের কোনো মানে ভারতীয়ই কোনো নাগরিক বাইরে থেকে এসে কাশ্মীরের জমি ক্রয় এইসব করতে পারতো না। এ ধরনের ইস্যুসগুলো ছিল, যেগুলো আমরা দেখি যে বিশেষ মানে স্পেশালি অ্যাডমিনিস্ট্রেড এরিয়াস যেগুলোকে আমরা বলি, সেখানে কিন্তু তাদের জনগণরা কিছু স্পেশাল রাইটস ভোগ করে থাকে এগুলো, এবং এটা কনস্টিটিউশনেও ছিল, যেটা বিজেপি এসে কিন্তু সরিয়ে দিল। এবং তারপর থেকে যেটা কাশ্মীরে একটা ডেমোগ্রাফিক চেঞ্জও এসেছে, বাইরে থেকে লোকজন এসে সেটেলও করেছে এবং এরকমও আছে যে আপনি কিছু বছর থাকলে ওখানে ধরনের একটা স্ট্যাটাস পেয়ে যান, তারপরে আপনি জমিও কিনতে পারেন, বাইরে থেকেও জমি লোকজনে কিনতে পারে। সো এটা কাশ্মীরের জনগণের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ তৈরি করে হয়েছে এবং কাশ্মীরে যে এই ধরনের আন্দোলনগুলো চলেছে, মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন কাশ্মীর স্বাধীন করার বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু বহু বছর চলেছে, কিন্তু পরে দিয়ে যেটা আমি বললাম যে এক ধরনের একটা স্ট্যাটাস কোর দিকে আমরা দেখেছি। এখনও কাশ্মীর কিন্তু বিভক্ত, একটা পাকিস্তান, যেটাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, ইন্ডিয়া আবার ওটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে, পিওকে বলে। তো এটা লাইন অফ কন্ট্রোলের মধ্যে দিয়ে আছে এবং সেই জায়গাটাতে যখন আমরা দেখছি যে ভায়োলেশনসগুলো হচ্ছে, এবার কিন্তু ভায়োলেশনও হয়েছে ওখানে। এবং এটাও অনেকে মনে করে, বিশ্লেষকরা মনে করে যে এইখানে ভেতরে যেটা হয়েছে, ইভেন ভারতেরও কিছু বিশ্লেষকরা এটা আশঙ্কা করেন যে এটা হয়তো কাশ্মীরের ভেতরে যে ধরেন ওদের অসন্তোষ যেগুলো ছিল সেখানে সেটাও হতে পারে। কিন্তু দেখেন, আমি কোনোটাকেই বলছি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি আপনার সামনে শুধু ডিফারেন্ট যে বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশনসগুলো আছে, ইন্টারপ্রিটেশনসগুলো আছে, সেগুলো দাঁড় করাচ্ছি। এবং এবার আমরা দেখেছি পাকিস্তান এটাও বলেছিল যে ওপেন একটা
নিউট্রাল ইনভেস্টিগেশন করা হোক, এবং ইউকেকেও সেটা মানে বলেছিল তারা ইচ্ছা করলে তদন্ত করবে। কিন্তু ভারতীয় পজিশন ছিল এর আগেও তারা অনেক কিছুই দিয়েছে এবং পাকিস্তান সেভাবে সাড়া দেয়নি। সো মানে এখানে কোর প্রবলেমগুলো না মানে অন্য ধরনের। সো এইটা তো একটা জায়গা আছে। তারপরে আমরা দেখছি যে অনেকটা মানে একটা মাসল আমার কাছে না অনেকটা স্টেজড মনে হয়েছে, যে একটা মিডিয়াও একটা হিস্টেরিয়া তৈরি করলো, যারা ক্ষমতায় আছে তারাও পাল্টাপাল্টিভাবে মানে বিভিন্ন আক্রমণাত্মক কথাবার্তা বলে এমন একটা পর্যায়ে এসে গেল যেখানে মানে যুদ্ধটা মনে হলো অনিবার্য হয়ে গেল, উইচ কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড যদি এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু এই জিঙ্গুইজম এই জিনিসটা দুটো পক্ষ থেকেই আমরা দেখতে পেরেছি। একজন আক্রমণ করেছে, আরেকজন পাল্টা আক্রমণ আরও জোরে অনেক জোরে বলেছে, এবং খুব ইমোশনাল কিছু রেটরিক ইউজ করা হয়েছে। আপনি যদি অপারেশনটার নামকরণটায় দেখেন, অপারেশন সিঁদুর, এবং নরেন্দ্র মোদি নিজে আসলে এই নামটি দিয়েছেন, সেটিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। হ্যাঁ, সেই এবং কারণ হলো যে যখন সেখানে হামলাটা হয়েছিল, পুরুষদেরকে মারা হয়েছিল, তাদের ওয়াইফরাই বিধবা হয়ে গেছিল, তো মেয়েদের সিঁদুর বাঁচাবার একটা আর কি। আবার এটা পাকিস্তানের টুইটে কিন্তু একটা ভিন্নভাবে ব্যাখ্যাও গেছে। সো এই যে টুইটে যে ফেক টুইটস যাচ্ছে, পাল্টাপাল্টি একটা ধরেন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেও একটা যুদ্ধ চলছে, এগুলো এই যে একটা হিস্টেরিয়া তৈরি হলো। সো এবং খুব ইমোশনাল জায়গাগুলোতে ওয়েপ আপ করা হচ্ছে, কিন্তু পেছনে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটিও আসলে হয়তো আমাদের আরেকটু খতিয়ে দেখার প্রয়োজন ছিল। এস.এম. রাশেদ আহমেদ চৌধুরী, সামরিক সক্ষমতার দিকে যদি আমরা যাই, সেখানে আসলে ভারত নিঃসন্দেহে পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, এবং 2024 সালে ভারত পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে। অনেকেই আসলে এই সমীকরণটিকে মেলাবার চেষ্টা করছেন যে 2025 সালে এসে আসলে আমরা যেই যুদ্ধে দামামা বাঁচতে দেখছি, সেটি আসলে ভারত খানিকটা আগে আঁচ করেছিল নাকি চিন্তা করেছিল, কি মনে করছেন? এই ব্যাপারে আমি একটা আমেরিকান ডিফেন্স অ্যানালিসিস পড়ছিলাম, যে সে বলছিল যে হ্যাঁ, ইন্ডিয়া এখন আগের থেকে অনেক শক্তিশালী, কারণ অনেক রকম সহায়তা সাহায্য মানে পশ্চিমা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে, বিকজ অফ অন দ্য প্লি অফ সো কল্ড কন্টেনমেন্ট অফ চায়না। আবার ওর ইন্ডো চায়না ওখানে যে ইয়ে করবে, চায়নাকে কন্টেন করবে। তো এখন ইন্ডিয়া ইজ স্ট্রঙ্গার মিলিটারিলি, কিন্তু তার অ্যানালিসিস হচ্ছে যে পাকিস্তানকে সে আমরা উইক মনে করতে পারি না, কারণ পাকিস্তানের যে নিজের যে স্ট্রেংথ এবং প্রফেশনাল আর্ম ফোর্সেস এবং অনেক কিছু যে রকেট অনেক ইয়ে পাকিস্তান নিজেও ইয়ে করেছে প্রডিউস করেছে। আর মোরাল when it comes to ইন্ডিয়া পাকিস্তানের মোরালটা যে আমরা কোনো রকম মাথা নত করবো না। আর এই যে জিনিসটা যে প্রফেসর বলছিলেন, এই যে আর্টিকেল 370 হ্যাঁ 770 ইয়ে করে, এটা মিনিং হচ্ছে দ্যাট জম্মু অ্যান্ড কাশ্মীরের জনগণ এটা অ্যাকসেপ্ট করে নাই দ্যাট কাশ্মীর ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। এটা গায়ের জোরে করেছে, আর এটা সমাধান হচ্ছে, এটা সিমলা চুক্তিতে হয়েছিল যে সব রকম যে আউটস্ট্যান্ডিং যে ডিসপিউট আছে, কনফ্লিক্ট আছে, এটা রিজলভ করার জন্য বাইল্যাটারাল নেগোসিয়েশন, পিসফুল বাইল্যাটারাল নেগোসিয়েশন, এর কোনো বিকল্প নাই। তো এখন ইন্ডিয়াতে কী জন্য এটা হাইপ করলো, কী জন্য এই নাম সিন্দুর দিল, এটা তো মানে সব জায়গায় মনে হচ্ছে যে ধর্মকে নিয়ে আসা হচ্ছে। এইটা কিন্তু আমরা ইতিহাস থেকে দেখেছি যে বেশি ধর্ম কার্ড যদি খেলে, আমরা পাকিস্তান ইতিহাস থেকে দেখলাম, এটা কিন্তু একটা দেশের জন্য দেশকে দুর্বল করে দেয়। আর ওদিকে আবার আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে নসিহত করা হচ্ছে যে আমরা সংখ্যালঘুর দিকে আমরা যেন খেয়াল রাখি। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আমরা ধর্মীয় লোক,
সব কিছু হচ্ছে, নামাজ হচ্ছে, ইস্তেমা হচ্ছে, কিন্তু এই যে সকালে উঠে প্রত্যেক চ্যানেলে হ্যাঁ বাংলা চমৎকার বাংলা গান হয়, বাউলের গান হয়, তারপরে এই যে রবীন্দ্রনাথের যে জন্মবার্ষিকী আসছে, এই জন্য অনেক কিছু। তো আমরা একটা শান্তিপূর্ণ দেশ, বাংলা সংস্কৃতি, ইসলাম এবং সুফিজম বলেন, আমরা পার্টিশন আগে ছিলাম, আমি অনেক আগের থেকে, আমাদের বন্ধু, আমাদের সবচেয়ে ভালো ভালো বন্ধু ছিল এবং বেস্ট টিচার ছিল হিন্দু টিচার। তো আমরা এটা আমাদের কোন সময় হিন্দু মুসলমান এই জিনিসটা আসে নেই। যেভাবে যে কার্ডটা প্রধানমন্ত্রী মোদি খেলছেন, এটা ডেঞ্জারাস কার্ড আমি বলবো, এটা ইন্ডিয়াকে দুর্বল করে ফেলবে। এবং এই যুদ্ধটা কেউ জিতবে না, বরঞ্চ সবার ক্ষতি হবে, কারণ আমরা সবাই এই উপমহাদেশ দেশে। আবার ভারতের এই হামলার সমুচিত জবাব দেবে পাকিস্তান, সেই ডাকও তো দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সব রাজনৈতিক দলকেও তিনি ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দিয়েছেন। তার মানে পাকিস্তানও তো বসে নেই, দুই তরফ থেকেই তো আসলে কেউ কারো জায়গা থেকে ছাড় দিচ্ছেন না এখনো পর্যন্ত, আমরা যা দেখছি। পাকিস্তান যেটা করেছে, আমি এটা সাইড নিচ্ছে না, এটা তো আমিও করব, বাংলাদেশও করবো। আপনি যদি আমাকে থ্রেটেন করেন, আপনি হঠাৎ মোবিলাইজ করেন, আপনি সব রকম, তাহলে পাকিস্তান তো চুরি পরে বসে থাকবে না। তো পাকিস্তান ও ডিফেন্সিভ মেজার নিচ্ছে যে যদি তোমরা অ্যাটাক করো, তোমরা যদি সত্যিকার আমাদেরকে, তাহলে আমরাও রেডি আছি। আর এটা কিন্তু কোনো এমটি থ্রেট না। পাকিস্তান, আমি পাকিস্তানে ছিলাম ফরেন সার্ভিস অফিসার, পাকিস্তানের যে প্রফেশনালিজম ইন আর্মি ইন আদার, এবং একটা জিনিস আছে যে ইন্ডিয়ার সঙ্গে যখন কথা হয় তখন পাকিস্তানিরা অন্যভাবে নেয় এই জিনিসটাকে, তখন ওদের ন্যাশনালিজমটা অনেক স্ট্রং হয়। তো এটা আমি মনে করব প্লেয়িং ইজ এ ডেঞ্জারাস গেম। আর আমার বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া লিডারশিপকে আমি অনুরোধ জানাবো যে আমরা শান্তিতে থাকো, আমাদের উন্নয়ন, আমাদের অনেক বেশি লোক গরিব। আর আমি লাস্ট টাইম কসোভোতে ছিলাম, বসনিয়াতে ছিলাম, যে এই যে যুদ্ধ হয়, এই যুদ্ধতে বেশিরভাগে শিশু, নারী, বুড়ো লোক এবং যা গরিব মানুষরা, তারাই মারা যায়। জি, সেরকমটাও আমরা শুনেছি যে কাশ্মীরে 10 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, 32 জন আহত হয়েছে। সবাই আসলে উদ্বেগের কথা বলছে, জাতিসংঘ বলেছে তারা উদ্বেগ প্রকাশ করেছে। আমরা আসলে দুটো বড় বড় যুদ্ধ দেখেছি, রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিনের পর। এবার আসলে দক্ষিণ এশিয়ায় যদি এই ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বাজে, সেক্ষেত্রে আসলে আমরা যারা আছি, অর্থাৎ বাংলাদেশ, যাদের সাথে এই ভারত পাকিস্তান দুটো দেশেরই বর্ডার খুব স্বাভাবিকভাবে লিঙ্কড আপ, তাদের আসলে কি অবস্থা যাচ্ছে সেটা নিয়েও এখন এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এই জায়গাটিতে আমি আসবো। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রাহিদ ইজাজ, আমরা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখলাম, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দেখলাম, এবং সেই যুদ্ধগুলোর পরিণতি কতখানি ভয়াবহ হয় সেটিও আসলে আমরা দেখেছি। ভারত পাকিস্তান যুদ্ধের পর দক্ষিণ এশিয়া আসলে যে যুদ্ধের দামামা বাজতে যাচ্ছে, সেই প্রভাব বাংলাদেশের মতো আমাদের যাদের বর্ডারের সাথে ভারত এবং পাকিস্তান দুটো দেশেরই সম্পর্ক আছে, আমাদের মতো এই রাষ্ট্রগুলোর আসলে কি হতে যাচ্ছে? ধন্যবাদ। না, যেহেতু আপনি বলছেন না যে প্রোগ্রাম তো শুরু হয়েছিল এই সংঘাত থেকে যুদ্ধে যাবে কিনা এবং আলোচনার প্রশ্নটা করেছেন, এখন বাংলাদেশ সহ এই অঞ্চলের যে যারা আছে, আমরা তো আমাদের একটা স্টেটমেন্ট বিকেলে গেছে, নিশ্চয়ই দেখেছেন যে আমরা উদ্বেগের কথা জানিয়েছি, সংযম প্রদর্শনের কথা জানিয়েছি। তো এর বাইরে বাংলাদেশের মতো শান্তিকামী দেশ যারা আছে, তাদের এর বাইরে খুব বেশি কিছু বলার আছে বলে মনে হয় না। এবং আপনি যদি সারাদিন দেখুন, আজকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলুন, কিংবা ইউএনএসজি আন্তোনিও গুতেরেস থেকে শুরু করে যা এখন পর্যন্ত যে স্টেটমেন্টগুলো আছে, সবারই মোটামুটি এই যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে মিসাইল হামলা ভারতের, অপারেশন সিঁদুর নামের, এবং তার প্রতি উত্তরে পাকিস্তান যেটা করেছে, দুই পক্ষের এই যে সংঘাত হানাহানিতে সবাই মোরলেস একসুরে কথা বলেছে। যে ডোনাল্ড ট্রাম্প যেমন বলছে খুবই ফ্রাস্ট্রেটিং, আবার অ্যান্টনিও গুতেরেস সংযম প্রদর্শনের কথা বলে এটাও সতর্ক করে দিয়েছে, পাকিস্তান ভারতের যুদ্ধ গোটা দুনিয়া কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবে না। আর আপনি যদি বলুন চীনের কথা বলুন, রাশিয়ার কথা বলুন, ইউএইর কথা বলুন, মোরলেস সবাই সেম পেজে কথা বলেছে, ব্যতিক্রমে ইসরায়েল কিন্তু খুব শক্তভাবে বলেছে ভারত যেটা করছে ঠিক আছে, এবং তারা ভারতকে সমর্থন করে, এবং টার্কি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তো এই জায়গাতে ধরেন বাংলাদেশের মতো দেশ যারা আছে, তাদের পক্ষে তো আসলে এর বেশি কিছু করার আছে বলে আমি এই মুহূর্তে মনে করি না। একটা দিক, আরেকটা যদি বলি যে প্রশ্নটা
আপনি করেছিলেন যে দুই পক্ষের যে অবস্থান, যে আমরা যদি ডিফেন্স বাজেটের কথা বলি বা মিলিটারি পাওয়ারের কথা বলি, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স প্রতি বছর একটা ইন্ডেক্স করে, তো সেই ইন্ডেক্সে যেটা দেখাচ্ছে যে সব দিক থেকে আপনি বলুন, বিমান বাহিনী বলুন, সেনাবাহিনী বলুন, নৌবাহিনী বলুন, সব দিক থেকে ভারত 2 বা 3 গুণ শক্তিতে এগিয়ে আছে। বাজেট তো 7 থেকে 7.5 গুণ বেশি। আমি 2000 লাস্টের ইন্ডেক্স সেটার কথা বলছি। কিন্তু একটা জায়গাতে খুব কনসার্নের জায়গা আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। আমি যদি নিউক্লিয়ার পাওয়ারের কম্প্যারিজন করি, যেটাতে তাদের ইন্ডেক্সে বলা হচ্ছে যেখানে ভারতের আছে 130 থেকে 40টা, পাকিস্তান আছে 140 থেকে 50টা, অর্থাৎ এই জায়গাতে অন্তত খানিকটা হলেও পাকিস্তান এগিয়ে আছে। এবং শেষবার যেটা হয়েছিল আপনার ভারত পাকিস্তান যুদ্ধের সময়, তখন একটা আশঙ্কা ছিল পারমাণবিক যুদ্ধে দুই দেশ, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী জড়িয়ে পড়ে কিনা। এবং আজকে সিএনএনের একটা খবরে বলা হচ্ছে অপারেশন সিঁদুরে যে হামলাটা চালিয়েছে, তাতে করে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রকে কোট করে 1971 সালের পর এটি পাকিস্তানের টেরিটরিতে ঢুকে এত বড় পরিসরে হামলাগুলো হয়নি। তো সেই জায়গাতে আশঙ্কা উদ্বেগের জায়গাটাগুলোও আছে। এবং আমরা যদি সামাজিক পরিসরে পাকিস্তানে, আমি ডন দেখছিলাম সন্ধ্যাবেলা, সেখানে বিভিন্ন অ্যানালিস্টকে কোট করে যেটা বলা হচ্ছে, একটু আগে যেটা বলেছি, যেভাবে এক পক্ষ আরেক পক্ষের উপর পাল্টা হামলা করেছে, তাতে আগামী 2-3 দিনে যদি এটা এসকালেশন হয়ে যায়, খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এখন থেকে মিনিট 10-20 পরেই বোধহয় শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সেখানে আরেকটু স্পষ্ট হবে যে পাকিস্তান কোন পথে হাঁটবে, কোন মাত্রায় আসলে এই যুদ্ধ নতুন করে যেতে যাচ্ছে। ডক্টর আমেনা মোহসিন, ভারত পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই সময় আরো দুটো রাষ্ট্রের সাথে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের সমীকরণ নিয়ে নানানভাবে আন্তর্জাতিক বিশ্লেষকরা চিন্তা করছেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন। এই দুটো রাষ্ট্রের সাথে, যেমন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক কিংবা পাকিস্তানের সাথে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে এই যুদ্ধ যদি আসলে শুরু হয়, সেক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে সেটি নিয়েও অনেক শঙ্কা আছে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন উত্তরে আমি আসবো, কিন্তু রাহিত যেটা বললো যে সামরিক তাদের কার কতটুকু ক্যাপাসিটি আছে, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। এই ধরেন ভারতের পাকিস্তানের চাইতে বেশি থাকা সত্ত্বেও ভারতের একটা লিমিটেশন হলো কি, ভারতের প্রয়োজন হচ্ছে বিভিন্ন বর্ডারে ট্রুপস ডিপ্লয় করা। তো মানে পাকিস্তানে তো ধরেন অল অ্যালং ভারতের ওদের ট্রুপস ডিপ্লয় করছে। অন্যদিকে চায়নাও আছে, চায়নার ওখানেও তাকে ডিপ্লয় করতে হচ্ছে। এবং এটা ভারতীয় অ্যানালিস্টরাই বলছে যে তারা আগে মনে করতো যে বাংলাদেশ তাদের জন্য নিরাপদ, সেটা তারা আর ঠিক সেভাবে ফিল করতে পারছে না। সো অনেকটা ছড়িয়ে যাচ্ছে তাদের জিনিসগুলো, ট্রুপস ডিপ্লয়মেন্টটা ছড়িয়ে যাচ্ছে। সেই জন্য তারা মনে করছে না যে তাদের একটা এজ আছে পাকিস্তানের উপরে। এটা একটা জায়গা। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন সেটাতে আমি আসছি। সেই জায়গাটাতে আমি যদি একটু বলি, দেখেন এখানে চীনের যদি আমরা একটুখানি লক্ষ্য করি, অতীতের দিকেও যদি তাকাই, চীন কিন্তু কখনো সরাসরি কারো যুদ্ধের মধ্যে ইনভলভড হয়নি। 71 সালেও কিন্তু যখন যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, তখন চীনকে বলাও হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে যে তারা যেন ইনভলভড হয়, কিন্তু সেটা চীন করেনি। চীন বলেছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার, তারা ভারতকেও সাপোর্ট করেনি, পাকিস্তানকে সাপোর্ট দিয়ে গেছে, বাট ঠিক যুদ্ধের মধ্যে জড়িয়ে যায়নি। এবারেও তারা যে জড়িয়ে যাবে তা না, পাকিস্তান বলেছে তাদের সাথে কনসালটেশনে আছে, এবং চীনও ধরেন হ্যাঁ তারা এই ব্যাপারে, চীনের এটা কিন্তু একটা নীতি যে তারা কখনো সরাসরি আসে না, তারা ইন্টারফেয়ারও করে না, বাট ওরা একটা মেনটেন করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হলো, আমরা যদি লক্ষ্য করি, ট্রাম্প কিন্তু এটাকে শেমফুল বলেছে। সে বলেছে যে তারা 75 বছর ধরে যুদ্ধ করছে,
শত শত বছর ধরে যুদ্ধ করছে, ইট ইজ শেমফুল। সে পাকিস্তানকেও কন্ডেম করেনি, ভারতকেও কন্ডেম করেনি। সো সেখানেও কিন্তু আমরা খুব একটা স্পষ্ট যে নীতি দেখছি যে কারো পক্ষে দাঁড়াচ্ছে সেটা না। সো এই জায়গাগুলোতে এই দুটো রাষ্ট্র, আপনি যেহেতু চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, আমার মনে হয় তারা ওই রিস্ট্রেইন্টের কথা বারবার বলবে, সেটা জাতিসংঘের মাধ্যমে তারা চেষ্টা করবে যেন এটা ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা পর্যায় পর্যন্ত গেলে তারপরে হয়তো একটা রেজলিউশন এনে সিজ ফায়ারের কথা বলা হবে। কারণ দেখেন, আমাদেরকে এটা ভুলে গেলে হবে না, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা দুটোই কিন্তু পারমাণবিক শক্তি আছে, এটা দুটো রাষ্ট্রই, এবং একটা ডোমেস্টিক কনজাম্পশনের জন্য প্রচণ্ড রেটরিক ইউজ করা হয়েছে। অর্থাৎ আসলে খুবই ভয়াবহ একটি পরিস্থিতি হতে পারে যদি এই যুদ্ধ আরো বিশাল আকারে যায়। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রস্তুতি নিয়েও এখন অনেকে উদ্বেগ প্রকাশ করছেন, শঙ্কা প্রকাশ করছেন। এস.এম. রাশেদ আহমেদ চৌধুরী, আজকে আমরা দেখলাম যে সীমান্তে পুশিন গ্রহণযোগ্য নয়, দিল্লিকে এটি জানিয়ে দিয়েছে ঢাকা, এবং ভারত পাকিস্তান যুদ্ধের কারণে সীমান্তে নিরাপত্তা জোরদারে সব পুলিশ সুপারদেরকে সতর্ক থাকারও এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আসলে আমাদের এই সতর্কতা, এই নিরাপত্তা নিশ্চিতের সময় কতখানি গুরুত্বপূর্ণ? না, প্রিপারেটনেসও থাকতে হবে, কিন্তু এটা নেই যে আমরা যুদ্ধ করব। মানে এরকম একটা কিছু হলে রেফিউজিতে আসতে আরম্ভ করতে পারে এক দেশ থেকে আরেক দেশে। এছাড়া আমাদের সবসময় ডিফেন্স একটা আছে, ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সেটা আমরা ব্যবহার করব, যে আমরা চেষ্টা করব যে সার্ক এমার্জেন্সি মিটিং অন্যভাবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন যে যেটা কারেক্টলি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এই সুপার পাওয়ার এরাই ডিসাইড করবে যুদ্ধ হবে কি না, যুদ্ধ হলে দেখি ওদের কী লাভ হবে। আর ইভেন রাশিয়া বলছে যে বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে, সবাই একই কথা বলছে, রেস্টেনের কথা। এখন এই যুদ্ধ হলে এই যুদ্ধতে কেউ জিতবে? প্রশ্ন হচ্ছে যে হু উইল বি দ্য উইনার। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে, ইন্ডিয়ার কাছে আছে, আর এনি ওয়ান ক্যান প্রেস এ বাটন। যদি ইফ ইউ আর পুশ টু দ্য কর্নার, যে কেউ একটা বাটন টিপতে পারে। সেই জন্য নিউক্লিয়ার জিনিসটা খুবই ডেঞ্জারাস। যদি আপনি ফিল করে যে না, ইয়োর সভারেনিটি, আপনার স্বাধীনতায় স্টেক, তখন ইউ ক্যান ডু ইট। সেই জন্য হলো একটা। আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিচুয়েশন যদি আজকে দেখি আমরা, এই ট্রাম্পের ট্যারিফের পরে, পরে এখন টোটাল একটা ইকোনমিক সিচুয়েশন যেটা দেখলে ইট ইজ রিয়েলি গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স। এবং এরকম হচ্ছে, এবং সিঙ্গাপুরে যে মিনিস্টার যেখানে ইলেক্টেড হলো, এরা বলছে যে আমাদেরকে যেভাবে হোক যে গ্লোবাল ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করতে হবে, যাতে আমাদের লোকরা, জনগণ চারদিকে, আমাদের এশিয়ার কথা বলছে আর কি। তো যত অ্যানালিসিস আসছে, ইট ইজ যে শুধু মিলিটারি কথা আমরা বলছি, মিলিটারি ওয়ার, কিন্তু ইকোনমিক যে একটা ফল আউট এটার সম্বন্ধে আমাদেরকে দেখতে হবে। ফুড ক্রাইসিস, ফুড ইনসিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ, সব মিলায় এখন ওয়ারটা কী জন্য করা হচ্ছে, কে এটা ক্যালকুলেট করছে, কে এটা ন্যাশনালি। আমার মনে হয় যখন ইট উইল কাম টু ডিসিশন বাই দ্য বিগ পাওয়ার্স, সিকিউরিটি কাউন্সিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও এখন ট্রাম্প এটা বলছে এইভাবে লাইটলি, কিন্তু এটা এইভাবে থাকবে না। কারণ এই যুদ্ধটা উইল বি আ সিরিয়াস থিং, বিকজ ইন্ডিয়া পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, আর অন্যরা এটা চাবে না যে ইন্ডিয়া পাকিস্তানটা সুইসাইড করুক, যেটার ফল আউটটা সারা পৃথিবীতে পড়বে। কিন্তু যে পারমাণবিক শক্তির কথা আপনি বলছিলেন ডক্টর আমেনা মহসিন, এই পারমাণবিক শক্তিধর দুটো রাষ্ট্র আসলে যদি এই পুরোপুরি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে সাধারণ মানুষের আসলে যে টানাপোড়েন সৃষ্টি হবে সেটি তো নিঃসন্দেহে বর্ণনাতীত, এবং সেখানে আসলে সবাই সেই চেষ্টাই করছেন যাতে বোমা না ফাটে, সাধারণ মানুষ যাতে আসলে সেই বিপদগুলোতে না পড়েন। দুই দেশের নেতাদের হাতে আসলে এখনো সময় আছে কিনা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবার এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার? আমি আপনার এই
উত্তরটিও নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন ডক্টর আমেনা মহসিন। শক্তিধর দুটো রাষ্ট্র এবং দুটো রাষ্ট্রকে আসলে পরমাণু শক্তিধর বলা হচ্ছে, তবে এই মুহূর্তে নিশ্চয়ই পুরো বিশ্বের কেউই চাইছে না এই ধরনের শক্তিকেও আমরা দেখি এবং সেখানে যেন বোমা না ফাটে সেই প্রত্যাশাই সবাই করছেন। কিন্তু এখন আসলে আমরা যে অবস্থানে আছি বা এই দুটো রাষ্ট্র যে অবস্থানে আছে, সেখানে আসলে তাদের এই দুটো রাষ্ট্রের নেতাদের হাতে সময় আছে কিনা ঠান্ডা মাথায় নতুন কোনো সিদ্ধান্ত নেবার? না, সময় তো অবশ্যই আছে। সময় না থাকার তো দেয়ার ইজ মানে ওয়ান ইজ নেভার লেট। কারণ এই জিনিসগুলো তো ধরেন একটা ওয়ার হিস্টেরিয়া তৈরি করা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করা হয়েছে, সেটা প্রিন্ট মিডিয়াতেও হয়েছে। এবং এই জিঙ্গুইজম অনেকটা আমি প্রথমেই বলেছিলাম তাদের ডোমেস্টিক কনজামশনের জন্য করা হয়েছে। আপনি যদি ধরেন যেখানে বিহারে ইলেকশন সামনে, ওখানে থেকে মোদি এই ডিক্লারেশন দিয়েছে যে মাটির সাথে মিশিয়ে দেবে। হ্যাঁ, কতগুলো জিনিস আমাদেরকে বুঝতে হবে। পাকিস্তানে আমরা জানি মিলিটারির একটা বিশেষ ভূমিকা আছে। শাহবাজ শরীফ যে সে পাকিস্তানের মিলিটারি, আমরা মানে এভরিবডি নিউ ইমরান খান ইলেকশনটা জিতেছে, তারপরেও তাকে জেলে পাঠানো হয়েছিল। সো এই যে শাহবাজ শরীফ, সে তো মিলিটারি ব্যাকিং নিয়েই তো ক্ষমতায় আছে আজকে। সো পাকিস্তান নিজেকে টিকিয়ে রাখার জন্যই তাদের এই মিলিটারির ইয়েটা দরকার হয় এবং ওই সামরিক মহড়াটা একটা ব্যাপার থাকে, সেটা আছে। আমি জাস্ট একটা জায়গায় একটু কথা বলতে চাচ্ছি, যেটা আমরা বারবার পারমাণবিক দিকটাকে দেখছি, কিন্তু পুরো জিনিসটা স্টার্ট হয়েছিল নন স্টেট অ্যাক্টার্স, একটা টেরোরিস্ট অ্যাটাক দ্বারা না, এই পুরো ঘটনাটা পেহেলগামের। সো এখন এই যে নন স্টেট অ্যাক্টার্সদের কিন্তু কোনো বর্ডার্স নেই। সো এই যে ইন্ডিয়া বলছে তারা শুধু টেরোরিস্ট আখড়াগুলোতে তারা টার্গেটেড অ্যাটাক করেছে, ইউ নেভার নো এটা যে কোন দিকে ছড়িয়ে যায় এবং ইট ক্যান টার্ন ইনটু যেটাকে আমরা বলি ওয়ার অফ এট্রিশন কিংবা প্রোট্রাক্টেড ওয়ার। আপনাকে খুঁড়ে 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 খেতে পারে এবং সেইটার জন্য মানে দক্ষিণ এশিয়ায় সেটারই আমি বেশি ভয় পাচ্ছি জায়গাটা। তখন আপনি কাকে ব্লেম করবেন, কাকে ব্লেম করবেন না, এবং তখন পলিটিশিয়ানসদের হাতে, যারা ক্ষমতায় থাকে তাদের হাতে এই জঙ্গি কার্ড ব্যবহার করার একটা বড় অস্ত্র থাকে। জি, অর্থাৎ এই যে আসলে নানানভাবে অনেক ধরনের কার্ড ইউজ হচ্ছে, অর্থাৎ কূটনৈতিকভাবে আসলে যে সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করছি। রাহিদ এজাজ, বিশ্ব তাহলে সামরিক সংঘাতের যে কথা আমরা বলছি, সেই সংঘাতের ভার বহন করতে পারবে কিনা সেই প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। আপনি নিজেও বলছিলেন, আসলে কি পারবে যদি এরকম কোনো সামরিক সংঘাত আমরা দেখি? না, সেটি তো পারার সুযোগ নেই। আমি বিরতির আগের পর্বটি বলেছিলাম, আপনার নিশ্চয় মনে আছে কার্গিলে যখন যুদ্ধ হয়েছিল সর্বশেষ, আমি যদি বলি কার্গিলের মানে পাকিস্তানি ট্রুপ যখন ইন্ডিয়ান কন্ট্রোল টেরিটরিতে ঢুকে পড়ে, তখন তো মানে ফুল স্কেল যুদ্ধ হয়েছে না এবং অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী নিশ্চয় মনে আছে সেটা। তো তখন কিন্তু এক ধরনের শঙ্কা ছিল যে ফুল স্কেল তারা নিউক্লিয়ার উইপেনারি ইউজ করে কিনা। আমি একটু আগে যখন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের কথা বলছিলাম, ওইখানে দেখুন যে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। ভারত যেমন নো ফার্স্ট ইউজ এই একটা নীতি নাই, পাকিস্তানের উল্টো নীতি হচ্ছে যে সে ফুল স্পেকট্রাম ডেটারেন্স বা প্রথমে আক্রমণ করবে, অর্থাৎ ঠিক বিপরীতমুখী অবস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে গত 24 ঘন্টা যেটা হয়েছে এবং এই যে দুপক্ষে বেসামরিক লোকজন হতাহত হয়েছে, আমরা যেটা দেখছি যে যেমন ইন্ডিগোর একটা খবর দেখছিলাম বিকেলে, যে ইন্ডিগো ওয়ান অফ দ্য লার্জেস্ট আপনার প্রাইভেট অপারেটর, তারা ডেলি অফ অ্যান্ড অন 2200-র মতো ফ্লাইট অপারেট করে। আজকে তারা বলেছে 165টা ফ্লাইট সাসপেন্ড করে দিয়েছে এবং এগুলো কোথায়? পাকিস্তানের সাথে বর্ডারিং 11টা স্পটে আছে। তো দেখেন ইকোনমি ডিসরাপশন হচ্ছে, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, পাঞ্জাবে জরুরি অবস্থা, পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করে দেওয়া হচ্ছে। তো এই একটা লড়াই সংঘাতে যখন এরকম আমরা এই স্ট্যাটিস্টিক্সগুলো পাই, লার্জ স্কেলে যখন যেটা ছড়াবে, তো ওটা তার দু দেশের মধ্যে সীমিত থাকবে না, এটা আশপাশ সহ ভারটা সবার উপর গিয়ে পড়বে। তো সেটা অ্যাফোর্ড করে কিনা, এটা যেমন একটা দিক, কিন্তু এটা মনে রাখা উচিত। আমরা জাতিসংঘের কথা বলছি, সিকিউরিটি কাউন্সিলের কথা বলছি, এখন দুই পক্ষ যদি তাদের নিজেদেরকে রেস্ট্রেন না করে, বিরত না রাখে, সংযত না রাখে, এটি তো যে কোনো দিকে, অর্থাৎ পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার সব রকম ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
জি, কিন্তু এই যে পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার এক ধরনের শঙ্কা আমরা সবাই করছি, এস এম রাশেদ আহমেদ চৌধুরী, সেক্ষেত্রে এখন আসলে এই দুটো রাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে সবাই যদিও চাইছেন যে এই যুদ্ধ না হোক, কিন্তু সেরকম কাউকে আমরা এখন খুব সুস্পষ্টভাবে কাউকে কাজ করতে দেখেছি কিনা, কিংবা এই উত্তেজনা কেমন প্রভাব ফেলতে যাচ্ছে সেটিও আমাদের কাছে একটি বড় শঙ্কার বিষয়। সেক্ষেত্রে আসলে কি ধরনের কৌশল এই মুহূর্তে গ্রহণ করা যেতে পারে? আমরা বলি যে ফরেন পলিসি অথবা ইয়ে হচ্ছে এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি, বুঝছেন, এটা আমরা বলি। এখন আমাদের যে বাংলাদেশে যে আমরা এত পলিটিক্যালি কনসিয়াস, আমাদের পলিটিক্যাল পার্টিস এখন না বসে থেকে তারা প্রথমে ইয়ে করবে, তারা নামবে, তারা মোবিলাইজ করবে জনগণকে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, এবং যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু আমরা রেডি আছি, অথবা যাই যেভাবে হোক। কিন্তু এই যে চুপচাপ করে আছে আমাদের পলিটিক্যাল লিডারশিপরা, শুধু ইলেকশন 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 দিয়ে তো খালি গণতন্ত্র হবে না, আপনাকে দেশটাকে বাঁচাতে হবে। আর এই এত বড় একটা সংকটের সময় আপনারা চুপ আছেন কেন? আপনার কথা বলেন, আপনারা নেমে আসেন। মৌলানা ভাসানীর কথা মনে আছে, দ্য লং মার্চ। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেশের ভিতরে আমাদেরকে প্রথমে নিজেকে এক কথা, আমাদের যাই হোক না কেন, এখন ওই রিফর্ম আগে না ইলেকশন আগে, ওইটা আগে না এটা আগে, এটার উপরে আপনারা প্রথমে ইয়ে করেন যে আমরা যুদ্ধ চাই না, আমাদের জনগণ চায় না। আর এবং আমরা মনে করি এটা সাউথ এশিয়াতে আমরা সবাই গরিব, কেউ বেশি কেউ কম, এবং আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের প্রায়োরিটি এখন। এটা আমাদেরকে বাংলাদেশ থেকে মেসেজটা দিতে হবে। জি, এবং এই দুটো রাষ্ট্রের মাঝে আসলে এই মুহূর্তে জাতিসংঘ কিংবা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে বা যাদেরকে আসলে আমরা খুবই শক্তিধর রাষ্ট্র বলছি, তাদের কথা আসলে ভারত পাকিস্তান বা দিল্লি ইসলামাবাদের যে পাল্টাপাল্টি হামলা আমরা দেখতে পাচ্ছি, বা তারা আসলে যে ধরনের আভাস আমাদেরকে দিচ্ছেন, সেরকম মধ্যস্থতাকারীদের কথা শুনবার মতন অবস্থানে তারা আছেন বলে কি মনে করেন? এখন সবাই তো একই কথা বলছে, ইভেন রাশিয়া থেকে আরম্ভ করে সবাই বলছে যে একটা বায়োলেটারাল নেগোসিয়েশনের মধ্যে, হ্যাঁ, এটা সিমলা এগ্রিমেন্টও ছিল। এখন ওদেরকে আপনি বলছেন ওরা কি মানবে কি না, কি বলতে চাচ্ছেন আপনি? তো ওরা না মেনে কী করবে? ওদের দেশকে কি ধ্বংস করে ফেলবে? এই যুদ্ধ হলেতে কেউ উইনার হবে না, কেউ জিতবে না, এবং সবচেয়ে বেশি হবে গরিবরা। আর গরিবরাও হচ্ছে আমাদের আজকেও আপনার রাস্তায় যে দেখেন রাতে শুয়ে আছে রাস্তায় অনেক গরিব লোক। এরকম পরিস্থিতি নিশ্চয়ই আমরা কেউ প্রত্যাশা করতে চাই না। এস এম রাশেদ আহমেদ চৌধুরী, ডক্টর আমেনা মোহসেন এবং রাহিদ এজাজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।